বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর, সংসদে প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে সঠিক নীতি কাঠামোতে আনার অঙ্গীকার। জুলাই সনদ নিয়ে জাতিসংঘে অন্তহীন প্রতারণার অভিযোগ, 11 দলীয় ঐক্যের গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দেশ জুড়ে বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম কক্সবাজারে পাহাড় ধসে নিহত 7, সাজেকে আটকা 5 শতাধিক পর্যটক, কয়েক জেলায় বন্যার পূর্বাভাস। এবং রুদ্ধশ্বাস লড়াই আর প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ 8-এ আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ফ্রান্স, মরক্কোর ম্যাচ দিয়ে শুক্রবার কোয়ার্টার পর্ব শুরু। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, খাদের কিনারায় থাকা দেশের পুঁজিবাজারকে সঠিক অবস্থানে আনার কাজ শুরু হয়েছে। বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান সংসদ নেতা। দেশের রিজার্ভ বাড়াতে চীনের সঙ্গে কাঁঠাল রফতানির চুক্তি হয়েছে বলেও জানান তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয় বুধবার বেলা 3:30টায়। শুরুর আধা ঘন্টা বরাদ্দ রাখা হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য, যার সিংহভাগে ছিল কৃষি, শিক্ষা এবং আর্থিক খাত নিয়ে। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের আর্থিক খাতকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। এসব চ্যালেঞ্জ কাটাতে দেশের পুঁজিবাজার নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মান্নায় ফ্যাসিস্ট সরকারের নজর ছিল অবকাঠামো নির্মাণে। এই ধারা থেকে বেরিয়ে আগামী 5 বছরে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া পর্যায়ক্রমে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর আশ্বাসও দেন তিনি। আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়তে চীনের সঙ্গে করা হয়েছে কাঁঠাল রপ্তানির চুক্তি। এ সময় তুলে ধরেন তার সরকারের নানান পরিকল্পনা। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। কিছুদিন আগে আমি যে চীন সফরে গিয়েছিলাম, সেই চীন সফরে আমরা একটি তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। অনিয়মে জড়িত বীমা কোম্পানিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারেক রহমান। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, 11 দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারের আমল থেকেই শুরু হয়েছে। রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। এতে 11 দলের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এই সেমিনারে অংশ নেন ঐক্যের নেতা কর্মী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনরা। গোপন কারাগারে আটক রাখার ভয়াবহ অপরাধ করেছিল। জোট নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই। শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে,
1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। এই কতদিনের মধ্যে কি আমরা জুলাইকে হারায় ফেলে দেব? যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত মিলে এই জুলাই বিপ্লবকে আটকে রাখতে পারবে না। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে 11 দলীয় ঐক্যের জোটকে হারানোর জন্য অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করেছে। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। নেতিবাচক রাজনীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণভোট হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে থমকে গেছে বন্দরনগরে চট্টগ্রাম সহ পার্বত্য জনজীবন। গত 24 ঘন্টায় 43 বছরের রেকর্ড ভেঙে 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সৃষ্ট জলাবদ্ধতায় বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল, বিঘ্ন ঘটেছে আকাশ যাত্রায়, থেমে আছে বন্দরের পণ্য খালাসও। ইতিমধ্যে দেয়াল ও পাহাড় ধসে 2 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও কয়েকজন। প্রশাসন বলছে পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তাহসিন তারিনের রিপোর্ট। বৃষ্টি যেন থামার নাম নেই, কখনো ঝিরিঝিরি, আবার কখনো মুষলধারে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত 43 বছরের সর্বোচ্চ। এর আগে 1983 সালে একদিনে সর্বোচ্চ 411 মিলিমিটার বৃষ্টি হয়। পূর্ব নাসিরাবাদে দেয়াল ও পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির প্রভাব শুধু মহানগরীতেই সীমাবদ্ধ নয়। রেল লাইনে পানি ওঠায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরের জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ রয়েছে। অফিস, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, যান চলাচল সবকিছুতেই নেমে এসেছে স্থবিরতা। কিভাবে চলবো? 4 দিন 5 দিন ধরে বৃষ্টি পড়ছে লাগাতার, এখন এখানে কোমর পানি। এদিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আটকা পড়েছে প্রায় আরও 30 শিশু। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। বুধবার দুপুরে উখিয়ার 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। কক্সবাজারের 16টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভেঙে গেছে নদী ও খালের ছোট ছোট বাঁধগুলো। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলাবদ্ধতার কারণে এই পানিটা মানে অতি সহজেই নামার সুযোগটা থাকে না। আমার আউটার বন্ধ, ঘরবাড়ি ঢুকে যাবে। প্রশাসন বলছে পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ চলছে। গতকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে, আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। মৌসুমী বায়ুর প্রভাবে টানা 4 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। নদীর পানি বেড়ে যাওয়ায় জেলা সদর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতঘর, সড়ক ও কৃষি জমিতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। আমাদের গলগুলো সব ঢুকে গেছে। এখন আমাদেরকে সরকার যদি কিছু সাহায্য করে তাহলে আমাদের উপকার হবে। বাসার মধ্যে পানি ঢুকছে, এখন জিনিসপাতি সবগুলা হারিয়ে গেছে। আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে, আমাদের জিনিসপাতি আমরা ঘর থেকে বের করতে পারি না। অনেক কিছু বন্যার পানিতে ভেসে গেছে। এদিকে দুর্যোগ মোকাবিলায় জেলায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ইতিমধ্যে বান্দরবান পৌরসভায় কিছু এলাকা পানির নিচে চলে গেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা পুরো বান্দরবান পৌরসভার অভ্যন্তরে যতগুলি আশ্রয়কেন্দ্র আছে
সেগুলো ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোট বিলুপ্ত সহ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনের ওপর আপিল বিভাগের রায় আগামীকাল। বুধবার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পরিবর্তন এনে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি শেষে এদিন ধার্য করেন প্রধান বিচারপতি জুনায়েদ রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। মুদাসির আলীর প্রতিবেদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 4 ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মুফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আপিল সহ এ রায়ের বিরুদ্ধে মোট 3টি আপিল হয়। সুজনের সম্পাদক সহ 4 ব্যক্তির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া। শুনানিতে তিনি পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। এখানে গণভোট প্রয়োজন এরকম বিষয় সংশোধন করা হয়েছে, কাজেই এই বিলটাকে জনগণের সম্মতির জন্য পাঠানোর প্রয়োজন ছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও মানবাধিকারের বিষয়ে অন্যান্য সংশোধনীর ওপর আপিল বিভাগের রায় আছে বলেও জানান তিনি। এর মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে ষোড়শ সংশোধনীর রায় আছে, হাইকোর্টের যে মানবাধিকার 8ম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। এদিকে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির জানান পুরোটা বাতিল হলে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। সংবিধানের মৌলিক বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দিয়ে বাকি অংশ সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানান তিনি। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে, এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন। এদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোতে আপিল বিভাগ সিদ্ধান্ত নেবে। মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার এট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। এছাড়াও সংশোধনীর আরও কোনো বিষয়কে অসাংবিধানিক মনে করলে আপিল বিভাগ তার রায় অন্তর্ভুক্ত করতে পারেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধানের আরও কিছু বিধান এই প্রিন্সিপালের কারণে সংবিধানে থাকা উচিত না, তাহলে আদালত যেন সেই ক্ষেত্রে তার রায় প্রদান করে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে সবুজায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং শিশু কিশোরদের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বিভিন্ন সময়ে দখল হওয়া বন উদ্ধারের কাজ চলমান রয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, 3.5 লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও তার সঠিক রক্ষণাবেক্ষণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। সরকারের নির্বাচনী ইশতেহারের 2026 বাস্তবায়নের লক্ষ্যে এই মহাপরিকল্পনা সফল করতে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক জাতীয় পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। দেশে 18,000 স্কুলে কোনো খেলার মাঠ নেই জানিয়ে তিনি বলেন, পরিবেশ, নগর ব্যবস্থাপনা ও জীবনমানের বিভিন্ন সূচকে উন্নয়ন হবে। বনভূমি পুনরুদ্ধারেও কঠোর অবস্থানে রয়েছে সরকার। বনভূমি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা পুরোপুরি একদম শক্ত অবস্থানে আছি। 4,800 একর জমি পুনরুদ্ধার করে আমরা গাছ লাগাচ্ছি। আমরা আমাদের পুনরুদ্ধার করার ব্যাপারটা আমাদের একটা প্রায়োরিটিতে আছে, যেগুলি অবৈধ দখল হয়েছে। এবারের পরিবেশ দিবসের আয়োজন বসবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 জুলাই
2026 তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়ে যাওয়ার পথে প্রতিদিন বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন সরকার প্রধান। রাজধানীর পুরনো রমনা থানার কাছে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তা কর্মী সালামের কাছে বুধবার উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা। তিনি বলেন, আব্দুস সালামের এই নীরব শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। চব্বিশ ঘন্টায় হাম ওয়ের উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়ে 902 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 652 শিশু। ওই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 91,270 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 87,000 শিশু। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক চিকিৎসক সমাবেশে তিনি বলেন, সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়ার কারণে হামের বিস্তার রোধ করা গেছে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, অতীতে বিশৃঙ্খল নগর পরিকল্পনা জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের সঙ্গে আলোচনার সময় অপচয় মাত্র। এদিকে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার পর ওয়াশিংটনকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মনে করছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। নতুন করে আবারও উত্তাপ ছড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে মার্কিন বাহিনী পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। শেষ দফার হামলায় ইরানের 80টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। এদিকে মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড। একই সঙ্গে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তারা বলছেন, দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক বাহিনীর হামলার জবাবে দেশটি সশস্ত্র বাহিনী চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের এ হামলা দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে মনে করছে ইরান। এদিকে নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান। বুধবার ইরানের বুশের শহরের আকাশসীমা থেকে $3.50 কোটি মূল্যের এই ড্রোন ভূপাতিত করে IRGC। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার পর ইরানের তেল রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পরপরই তেলের দাম 5% বেশি বেড়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেহরানের সঙ্গে এখন আর আলোচনা করা সময়ের অপচয় মাত্র। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার একবার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর। সংসদে প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে সঠিক নীতি কাঠামোতে আনার অঙ্গীকার। জুলাই সনদ নিয়ে জাতিসংঘে অন্তহীন প্রতারণার অভিযোগ 11 দলীয় ঐক্যের। গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দেশ জুড়ে বৈরী আবহাওয়া। চট্টগ্রাম কক্সবাজারে পাহাড় ধসে নিহত 7, সাজেকে আটকা 5 শতাধিক পর্যটক, কয়েক জেলায় বন্যার পূর্বাভাস। এবং রুদ্ধশ্বাস লড়াই আর প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ 8-এ আর্জেন্টিনা সুইজারল্যান্ড। ফ্রান্স মরক্কোর ম্যাচ দিয়ে শুক্রবার কোয়ার্টার পর্ব শুরু।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।